Hello viewers, welcome back. Once again with all of you with a new class and going to discuss today about punctuation marks. I have already taken two classes about punctuation and this one is the third one. So please let's start. So viewers, let's start our class today. Viewers যে কথা বলছিলাম আজকে আমরা পাংচুয়েশন মার্কসের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই দেখাবো কোলন সম্পর্কে, খুবই ইম্পর্টেন্ট পাংচুয়েশন মার্কস, স্টেপ বাই স্টেপ অন্যান্য ইম্পর্টেন্ট বিষয়গুলোকে দেখাচ্ছি। তো চলুন দেখে আসি। কোলন আমাদের খুব ব্যবহৃত বিষয়। আমরা জানি যে সব পাংচুয়েশন মার্কসেরই বিরতিকালীন সময় একই রকম না, কিন্তু সাধারণত কোলনকে আমরা অধিক সময় বিরতির জন্য ব্যবহার করে থাকি। এবার আমি দেখাবো এক্সাম্পলের সাহায্যে কোন কোন অবস্থায় আমরা কোলনকে ব্যবহার করি। আমি ফার্স্ট ওয়ান যেটা লিখেছি, ডায়ালগ বা ড্রামাতে বক্তার নাম এবং তার কথার মধ্যে। ভিউয়ার্স, এই কথাটাকে আমরা একটু ভিন্নভাবে বলতে পারি যে যখন কোনো নাটক কিংবা কথোপকথনের মধ্যে বক্তা যা বলেন তার উক্তিকে তার নাম থেকে পৃথক করে দেওয়াটাই হচ্ছে কোলনের ব্যবহার। যেমন আমি লিখেছি, রবিন বলল হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাহলে এই কথাটা রবিনের, হাউ আর ইউ, তাহলে কে বলেছে, রবিন বলেছে। তাহলে এই যে ডায়ালগের মধ্যে রবিনের কথাটাকে সে যা বলেছে তা থেকে আলাদা করে দেওয়া তার নামটাকে, সেটা হচ্ছে কোলনের ব্যবহার। এবার আসি, আবার রাসেল বলেছে আই এম ফাইন, তাহলে এই যে রাসেল আই এম ফাইন বলেছে তার পূর্বে কোলন দিয়ে আমরা তার নামটাকে তার বক্তব্য থেকে আলাদা করে দিয়েছি। এইটাই হচ্ছে ডায়ালগ বা ড্রামাতে বক্তার নাম। এবার যদি নাটকের কথোপকথন হয় ঠিক তেমনি করে তাই হবে। ভিউয়ার্স, আশা করি বুঝে গিয়েছি। দেন যেটা লিখেছি খুবই ইফেক্টিভ, গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময়, মানে কোনো একটা বিষয়কে একই রকম বিষয়কে আমরা যখন একটা একটা করে বলবো তখন এইটা প্রমাণ করার সময় কিংবা প্রকাশ করার সময় আমরা সেটাকে দেখাবো। যেমন আমি লিখেছি এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভস আর, আমরা সাধারণত বলি যে এটি চার ধরনের, যেমন বাংলা যেটাকে বলি, ঠিক তখন আমরা কোলন ব্যবহার করি। যেমন আমি লিখেছি এখানে গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট, এমন আরও অ্যাডজেক্টিভ হতে পারে। সো এখানে গুড একটা অ্যাডজেক্টিভ, ওয়াইজ একটি অ্যাডজেক্টিভ এবং ইন্টেলিজেন্ট একটি অ্যাডজেক্টিভ, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করেছি। যখন এখানে লিখেছি এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভস আর, ঠিক তেমনি করে। তারপর লিখেছি পূর্ববর্তী কোনো বাক্যে এর বিষয়ে কোনো উদ্ধৃতি, উদাহরণ ও ব্যাখ্যার পূর্বে। ভিউয়ার্স, এই বিষয়টা কেমন, যেমন আমরা পরীক্ষায় সাধারণত লিখে থাকি ইংলিশেও কিংবা বাংলা। যদি বাংলায় আমরা লিখি যে মানে আমাদের যখন কোনো প্রশ্ন দেওয়া হয় এই উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো বা নিম্নলিখিত উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো, তখন আমরা কোলন দেই যে কোন উক্তিটিকে বলা হয়েছে। ঠিক তেমনি যেমন আমি এখানে লিখেছি এক্সপ্লেইন দ্য সেন্টেন্স, অর্থাৎ কোন সেন্টেন্সকে ব্যাখ্যা করবে সেটা মিন করছে। তাহলে তার নিচে এই সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটাকে ব্যাখ্যা করতে হবে, কিন্তু তার আগে এটা সম্পর্কে একটা কথা বলেছে। কথাটা কি ছিল, এক্সপ্লেন দ্য সেন্টেন্স, বাক্যটি ব্যাখ্যা করো। তাহলে এটা হচ্ছে এই সম্পর্কে কথা, সুতরাং এক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করব, অর্থাৎ পূর্বে যা উদ্ধৃত হয়েছে। আবার লিখেছি দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, ফার্স্ট ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ প্যাসিভ ভয়েস। তাহলে তাও আমরা এগুলো সম্পর্কে প্রথম যা উদ্ধৃত হয়েছে তারপরে কোলন ব্যবহার করেছি, ঠিক সেটাই। দেন যদি কারো কোটেশন ব্যবহার করা হয়, কোনো কবি সাহিত্যিক যিনি হন না কেন তার কোটেশন যখন লিখব, যেমন তিনি বলেছেন, আমরা বাংলায় বলি রবীন্দ্রনাথ বলেছেন, নজরুল বলেছেন বা কবির ভাষায়, তখন আমরা ব্যবহার করি। এই যে লিখেছি অ্যাজ শেক্সপিয়ার সেইজ, এখন আমরা যে কোনো একটা কোটেশন ব্যবহার করে দিতে পারি, কিন্তু প্রথম যখন আমি বলবো কে বলেছেন, কবি অথবা কবির নাম মেনশন করা থাকতে পারে, তখন লিখবো অ্যাজ শেক্সপিয়ার সেইজ, অ্যাজ রবীন্দ্রনাথ সেইজ, অ্যাজ নজরুল সেইজ, লাইক দিস ওয়ান। এরপর যেটা সময় লেখার ক্ষেত্রে ঘন্টা বা মিনিটের মধ্যখানে, যেমন ধরে নিলাম এখন 9:20 বাজছে, তো 9টা হচ্ছে ঘন্টা এবং 20 হচ্ছে মিনিট। তো তার পূর্বে আমরা কোলন ব্যবহার করে লিখবো 9, তারপর কোলন 20। যেমন এখানে আমি লিখেছি 8:30 AM এবং 9:30, তাহলে 9 হচ্ছে এখানে ঘন্টা এবং 35 হচ্ছে মিনিট। এখানে 8 হচ্ছে আওয়ার এবং 30 হচ্ছে মিনিট, তাই তার দুটোটার মধ্যে আমরা কোলন ব্যবহার করেছি। এবং লাস্ট ওয়ান যা লিখেছি কোনো তালিকা শুরু করতে, অর্থাৎ আমরা কোনো প্রয়োজনীয় জিনিসের যখন লিস্ট করি, কি কি লাগবে, কি কি হতে পারে, কোন কোন বিষয়গুলোকে আমাদের নিতে হবে, জানতে হবে, এটা যখন আমরা লিস্ট করি তখন সেই লিস্ট করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখি যে দিজ আর লাইক দিস ওয়ান। যেমন আমি লিখেছি দ্য থিংস উই নিড আর, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন তা হচ্ছে সাম ফ্রুটস, এ ফ্লাস্ক অফ কফি অ্যান্ড সাম বিস্কিটস।
ভিউয়ার্স, এই হচ্ছে কোলনের ব্যবহার। আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেখেছি। চলুন এবার অন্য একটা পাংচুয়েশন মার্কের ব্যবহার দেখে আসি। লেটস নো দ্য ইউজেস অফ অ্যানাদার পাংচুয়েশন মার্কস নেমড ইন্টারোগেশন মার্ক। ভিউয়ার্স, ইউজ অফ কোয়েশ্চেন মার্ক, এটা খুবই সহজ বিষয়, আমরা জেনে থাকবো, তবে আমরা ভিন্ন 2-3টি ব্যবহার দেখবো, এই জন্য লেখা। অর্থাৎ প্রথমত আমরা জানি যখন কারো কাছ থেকে কিছু জানতে চাওয়া হয়, আমরা কোনো কিছু জিজ্ঞেস করি, তখন তারপর ইন্টারোগেশন মার্ক বসে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেশন মার্ক বসে। যেমন আমি লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বসে, হোয়াট আর ইউ ডুইং, হোয়ার আর ইউ গোয়িং, হোয়াট ইজ ইউর নেম, লাইক দিস ওয়ান। তারপর লিখেছি একাধিক প্রশ্ন পরপর থাকলে, অর্থাৎ ভিউয়ার যদি এমন হয় যেমন আমাকে কেউ প্রশ্ন করলো, 2-3টি প্রশ্ন করেছে কিংবা 2টো প্রশ্ন করলো, সেক্ষেত্রে যখন পাশাপাশি প্রশ্নগুলো থাকবে তখন আমরা শেষোক্ত প্রশ্নের পর আমরা ইন্টারোগেশন মার্ক ব্যবহার করব। যেমন আমি লিখেছি হোয়ার আর ইউ গোয়িং অ্যান্ড হোয়ার আর ইউ রানিং, অর্থাৎ এখানে 2টো প্রশ্ন, প্রথমত হোয়ার আর ইউ গোয়িং এবং পরবর্তীতে হোয়ার আর ইউ রানিং। আমরা প্রথমে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়েছি এবং শেষোক্ত প্রশ্নের পর প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। দেন থার্ড ওয়ান, বক্তার বক্তব্যের কিছু অংশে সন্দেহ থাকলে, অর্থাৎ কোনো স্পিকার যখন কোনো একটা বিষয় বলবে সেখানে যখন কোনো সন্দেহ প্রকাশ করবে, অনিশ্চয়তা, সন্দেহ এমন কিছু প্রকাশ করবে তখন, যেমন হিজ অনেস্টি শুড বি প্রাইজড, মানে এখানে আমি জাস্ট বুঝাচ্ছি, অর্থাৎ বোঝানো হয়েছে তার সততাকে পুরস্কৃত করা উচিত, এর মানে আসলে কি সে সৎ, এই বিষয়টা মিন করতে আমরা কি করেছি, এখানে প্রশ্নবোধক দিয়ে তার সততাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, অর্থাৎ সে কি আসলেই সৎ যে তাকে পুরস্কৃত করা হবে, লাইক দিস ওয়ান। এবার আসি তারিখ প্রকাশ করার ক্ষেত্রে, যেমন আমি বললাম যে কোনো একজন ব্যক্তির পার্সনের জন্মসাল কিংবা মৃত্যুসাল, তো যখন আমরা প্রকাশ করবো যদি এমন হয় যে উই আর নট শিওর অ্যাবাউট দিস, দেন উই হ্যাভ টু ইউজ দ্য ইন্টারোগেশন মার্ক। যেমন আমি লিখেছি জন মার্স্টন 1575 to 1634, অর্থাৎ এই বিষয়টা নিয়ে আমাদের সন্দেহ আছে, অনিশ্চয়তা আছে, তাই এখানে প্রশ্নবোধক ব্যবহার করেছি। এ হচ্ছে প্রশ্নবোধকের বিষয়। চলুন এবার দেখে আসি বহুল ব্যবহৃত ইনভার্টেড কমা। লেটস জাম্প। এবার আমরা দেখব ইংরেজি ভাষায় পাংচুয়েশন মার্কের মধ্যে বহুল ব্যবহৃত একটি পাংচুয়েশন ইনভার্টেড কমা, যেটাকে আমরা বাংলায় বলি উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন। সে যাই হোক, প্রথমে যেটা রিপোর্ট স্পিচের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। ভিউয়ার্স, রিপোর্ট স্পিচ তো আমরা জানি, যেমন আমরা যখন ন্যারেশন করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, তো সহজ কথায় মনে রাখবো রিপোর্টিং ভার্বের পরে যে অংশটা থাকে তাই রিপোর্ট স্পিচ। তো যাই হোক, যেমন এখানে আমি লিখেছি হি সেইড, সে বলল হ্যাভ ইউ ডান ইউর ওয়ার্ক, তুমি কি তোমার কাজটি করেছ, তাহলে এই অংশটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। সংক্ষেপে আমরা বলতে পারি RS, হুইচ স্ট্যান্ডস ফর রিপোর্টেড স্পিচ। তাহলে হ্যাভ ইউ ডান ইউর ওয়ার্ক এই অংশটা রিপোর্টেড স্পিচ, তাই তার পূর্বেও ইনভার্টেড এবং পরেও ইনভার্টেড। দেন নেক্সট ওয়ান, কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে, যেমন আমি এখানে লিখেছি হ্যামলেট ইজ রিটেন বাই শেক্সপিয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে কথাটা, হ্যামলেট হচ্ছে তার একটা সৃষ্টি, সাহিত্যকর্মের নাম, এই নামটাকে মেনশন করার জন্য আমরা ইনভার্টেড কমাকে ব্যবহার করেছি। দেন ভিউয়ার্স, খুবই কমন বিষয়, প্রবন্ধ, বই, কবিতা, নাটকের শিরোনামকে আলাদা করতে, অর্থাৎ আলাদাভাবে প্রকাশ করার জন্য আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি। যেমন কিটস, এর মানে কি আমরা জানি ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি জন কিটস। কিটস উড টু অটাম, এটা একটা কবিতার নাম, তার সাহিত্য সৃষ্টিকর্ম, তাই তার মাঝে আগে পড়ে কি হয়েছে, ইনভার্টেড কমা হয়েছে। এবার আসি, আমরা ইনভার্টেড কমাকে সিঙ্গেল দিয়েও করতে পারি, তবে সাধারণত আমেরিকান ইংলিশে আমরা ডাবল কোটেশনকে ব্যবহার করি। তো ভিউয়ার্স, এরপর আমরা দেখব ইউজ অফ এক্সক্লেমেশন। আমরা জানি এক্সক্লেমেশন হচ্ছে আমাদের আবেগ, বিস্ময়সূচক যেগুলো। তো প্রথমত লিখছি এক্সক্লেমেশন সেন্টেন্সের শেষে এবং ইন্টারজেকশনের পরে, এবং আমরা জানি যেগুলো সাধারণত বিস্ময়, আনন্দ, দুঃখ, কষ্ট, বিষাদ, ব্যথা, বেদনা এগুলো যখন প্রকাশ করে তাই হচ্ছে ইন্টারজেকশন এবং এক্সক্লেমেশন। যেমন আমি লিখেছি হাউ ফাইন দ্য বার্ড ইজ, পাখিটি কতটা সুন্দর, তাহলে তার পূর্বে এক্সক্লেমেশন। এবং সেকেন্ড ওয়ান দেখিয়েছি আমি যা বলেছি আনন্দ, বিস্ময়, সুখ, দুঃখ, ক্ষোভ কিংবা যখন তীব্র আবেগ প্রকাশ করা হবে তখন সেই বাক্যের শেষে দ্যাটস মার্ভেলাস, মানে আবেগ প্রকাশ করছি, এটা চমৎকার, নান্দনিক, ফ্যাবুলাস, লাইক দিস ওয়ান। তারপর ভোকেটিভ কেস, আমাদেরকে জানতে হবে ভোকেটিভ কেসকে। ভোকেটিভ কেস হচ্ছে সম্বন্ধবাচক, যখন আমরা কাউকে নাম ধরে ডাকি ওই নাম ধরে ডাকাটাই হচ্ছে ভোকেটিভ কেস। যেমন আমি এখানে লিখেছি রাম ইউ লুক গ্লুমি,
তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হয়েছে, ভোকেটিভ কেসের পরে কমায়ের পরিবর্তে এক্সক্লেমেশন মার্ক বসে। যেমন আমি বললাম ডিয়ার ফ্রেন্ড ইউ লুকিং স্যাড, মানে ইউ আর লুকিং স্যাড, সেক্ষেত্রেও আমরা এক্সক্লেমেশন ব্যবহার করতে পারি। সো ভিউয়ার্স, দ্যাটস ফর ইনভার্টেড অ্যান্ড এক্সক্লেমেশন। নাও উইল সি about another examples of another punctuation marks. Let's jump to the part. এবার আমরা অ্যাপোস্ট্রফি এবং ইউজ অফ ব্র্যাকেটস সম্পর্কে জানব। যেমন প্রথম যেটা, এবং এইটার জন্য কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি বেশি ব্যবহার করি, অর্থাৎ পজিটিভ কেস। এখন পজিটিভ কেস কি, অধিকার অর্থে, কারো কোনো কিছু, এটা ইহার, ইহাদের, তাহার, তাহাদের, আমাদের, তোমাদের, যদি এমন কিছু বোঝায় তখন হচ্ছে আমাদেরকে অ্যাপোস্ট্রফি লিখতে হবে। যেমন আমি প্রথমে লিখেছি দিস ইজ মাই ব্রাদার্স শার্ট, দিস ইজ মাই ব্রাদার্স শার্ট, এটি আমার ভাইয়ের শার্ট। অর্থাৎ এই যে ব্রাদার্স, কার, আমার ভাইয়ের, এই ব্রাদার্স মানে ভাইয়ের প্রকাশ করার জন্য, অর্থাৎ এর প্রকাশ করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস লিখেছি। সুতরাং বুঝলাম যে পজিটিভ কেসে আমাদের অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তারপর কোনো শব্দের অক্ষর বাদ দিলে সে স্থানে, যেমন আমি লিখেছি হোয়াটস দ্য ম্যাটার, স্পেসিফিক্যালি যদি এটা আমরা পুরোপুরি লিখি তাহলে হবে হোয়াট ইজ দ্য ম্যাটার। এই যে ইস্টার জন্য আমরা ছোট করে কন্ট্রাক্টেড ফর্মে লিখেছি হোয়াটস দ্য ম্যাটার, এই ইস্টাকে ছোট করে লিখেছি বলেই এখানে অ্যাপোস্ট্রফি লিখেছি। তাই বলেছি কোনো শব্দের অক্ষর বাদ দেওয়া, যেমন এখানে ইজের আই নেই, তাই সে জায়গায় আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি, হোয়াটস দ্য ম্যাটার। নেক্সট ওয়ান, অক্ষর বা সংখ্যার প্লুরাল করতে। ভিউয়ার্স একটু বলি, খেয়াল করব। যেমন আমরা যদি লিখি বয়েজ হাই স্কুল, গার্লস হাই স্কুল, হ্যাঁ, তারপর যদি এই ক্ষেত্রে আমাদের কি হয় আমরা মাথায় রাখবো, যেমন আমরা সাধারণত কি করি ভিউয়ার্স, আমরা লিখি ফেলি এভাবে, মানে যখন এভাবে লিখবো তখন হবে গার্লস, অর্থাৎ একজন বালিকার। আবার যখন বয় লিখে অ্যাপোস্ট্রফি এস লিখবো তখন হবে একজন বালকের। তো সুতরাং একটি স্কুল কিংবা কলেজ একজন বালক কিংবা একজন বালিকার হয় না, সেক্ষেত্রে প্লুরাল করতে হয়। এই জন্য সেক্ষেত্রে গার্লসের পরে, অর্থাৎ এস এর পরে অ্যাপোস্ট্রফি এস এর উপরে এবং এখানে বয়েজের অংশে। তাহলে কি করছি আমরা, এই গার্লস এবং বয়েজকে প্লুরাল করে দিচ্ছি, বালিকাদের বিদ্যালয়ে, বালিকাদের কলেজ, লাইক দিস ওয়ান। আশা করি বুঝাতে পেরেছি। এবার শব্দের কিছু অংশ ওমিট করতে, ওমিট কি, বাদ দেওয়া। যেমন আমি লিখেছি আই এম, এখানে এ নেই, তো এর জায়গায় আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি, লাইক দিস ওয়ান আই এম। তো এ আমরা সংক্ষেপ করে আম। আবার হি ইজ, অ্যাপোস্ট্রফি লিখে আমরা আইটাকে উঠিয়ে দিয়েছি, সুতরাং হি ইজ, হিজ। এবার কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে শেষ ওয়ার্ড, কম্পাউন্ড মানে কি ভিউয়ার্স, যৌগিক, মিশ্রিত করা, একত্রিত করা। যেমন আমি লিখেছি ফাদার ইন লজ হাউস, তো শেষোক্ত ওয়ার্ডে ফাদার ইন লজ হাউস, শ্বশুর বাড়ি, অর্থাৎ এখানে শেষে হচ্ছে ল, তাই এই ল এর সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি যোগ করে লিখেছি লজ হাউস, ফাদার ইন লজ হাউস, লাইক দিস ওয়ান। এবার দেখব ইউজ অফ ব্র্যাকেটস, অর্থাৎ এটাকে ইংলিশের ভাষা বলা হয় প্যারেনথেসিস, লাইক দিস ওয়ান। কোনো কিছু ব্যাখ্যা করতে বোঝাতে, অর্থাৎ কোনো একটা বিষয়কে অধিক করে বোঝাতে অথবা ক্লিয়ার রেফারেন্সের জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করি। যেমন আই হ্যাভ লস্ট অল, আমি সব কিছু হারিয়েছি। এখন কি হারিয়েছি, আমার সঙ্গে 10,000 টাকা ছিল, তার পুরোটা হারিয়েছি, তাই এই অংশটাকে এখানে ব্যাখ্যা করেছে, অর্থাৎ কত টাকা ছিল তার সবগুলোই আমি হারিয়েছি। ওকে। আবার যদি বলি আই হ্যাভ লস্ট অল অফ মাই ওয়েলথ, আমি আমার সকল সম্পদ হারিয়েছি, এখন ব্র্যাকেটে লিখলাম মানি, গোল্ড অ্যান্ড সো অন, টাকা, স্বর্ণ, সব কিছু। এবার আসি সেন্টেন্স থেকে অতিরিক্ত তথ্য অতিরিক্ত তথ্য পৃথক করতে, সেপারেশন। যেমন আমি লিখেছি উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ 1564 থেকে 1616 হচ্ছে তার জন্ম এবং মৃত্যু সাল। এখন এই বিষয়টাকে আমি আলাদা করে দেখিয়েছি, তাহলে এটা না লিখলেও কিন্তু চলে। সুতরাং যখন লিখেছি তাকে পৃথক করে দেখালাম যে তার জন্ম মৃত্যু সাল, এটাই হচ্ছে এখানে পৃথক করে দেখানো। আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর, ব্র্যাকেটে লিখলাম 1861 to 1941, like this one. So viewers, that's all for today about the punctuation marks, and hope to see you very soon with another class of punctuation marks. So please be with me and subscribe the channel, and hope to get all of your support. Thank you all. Goodbye for today. Bye.